বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি হাড় হিমকর গল্প শোনাবো, যেটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। তো এখনো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। 2023 সালের শেষের দিকে নদিয়া জেলার সীমান্তবর্তী একটি ছোট গ্রাম নাম শালিপুর। শালিপুর গ্রামটা অনেক পুরনো, কিন্তু গ্রামটার এক প্রান্তে আছে একটা শুকনো খাল। বৃষ্টির মৌসুম ছাড়া ওই খালে জল থাকে না, কিন্তু গ্রামের লোকেরা এখনো ওই খালটাকে এড়িয়ে চলে, কারণ রাতের বেলায় নাকি ওই খাল পেরোতে গেলে কেউ একজন নাম ধরে ডাকে, আর সেই ডাকে সাড়া দিলে মানুষ আর বাড়ি ফেরে না। গল্পটা শুরু হয় সুজন নামের এক তরুণকে নিয়ে। সে শহর থেকে গ্রামে ফিরছিল শীতের ছুটিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফেরার সময় রাত অনেক হয়ে যায়। গ্রামের সবাই আগেই বলে দিয়েছিল, সুজন, রাত 10টার পরে ওই খাল পেরোবি না। ওই সময় ওই পথে গেলে কেবল ডাক শোনা যায়, আর তারপর সব শেষ। সুজন প্রথমে এসব বিশ্বাস করত না। তার মনে হয়েছিল গ্রাম্য ভয় দেখানোর গল্প মাত্র। কিন্তু সেদিন রাতে যখন সে একাই খাল পেরোচ্ছিল, হঠাৎ পিছন থেকে কারো মিষ্টি গলায় ডাক শোনা গেল, সুজন, থামো। শীতের কুয়াশা জমে আছে, চারপাশে নীরবতা, আর খালের ধারে কেবল শুকনো ঘাসের খসখস শব্দ। সুজন থমকে দাঁড়ায়। সে ভাবল হয়তো গ্রামের কেউ এসেছে, কিন্তু চারিদিকে তাকিয়েও কাউকে দেখা গেল না। হঠাৎ খালের উপর প্রান্তে দেখা গেল একটা সাদা শাড়ি পরা অবয়ব। তার চুল মুখ ঢেকে রেখেছে, গায়ের রং যেন ফ্যাকাশে আলো ছড়াচ্ছে। সেই অবয়ব ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, এদিকে এসো। সুজনের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে সে এগোতে লাগলো। পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। খালের মাঝপথে হঠাৎ ঠান্ডা একটা হাওয়া তার গায়ের ভেতর দিয়ে কেটে গেল, আর এক মুহূর্তে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন ভোরে গ্রামের লোকেরা খালের ধারে সুজনকে অচেতন অবস্থায় পেল। তার চোখ লাল, ঠোঁট শুকিয়ে গেছে, আর ঠান্ডায় জমে যাওয়া হাত দুটো কেমন শক্ত হয়ে আছে। সে কিছুতেই বলতে পারছিল না রাতের বেলায় কি হয়েছিল। কিন্তু সেদিন থেকে গ্রামের খালের ধারে প্রতি রাতেই কারো না কারো নাম ধরে ডাকা শুরু হয়। শুধু পুরুষদের নয়, এবার মহিলাদেরও। সুজনের ঘটনা শোনার পর গ্রামের মানুষজন আবারও অস্থির হয়ে উঠল। সবাই জানত খালপাড়ের এই অভিশাপ নতুন কিছু নয়, এটার শিকড় অনেক পুরনো কালের অন্ধকারে। সেই রাতে গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ মশাল জ্বালিয়ে পঞ্চায়েত ঘরে জড়ো হলো। সুজন তখনও অসুস্থ, বিছানায় পড়ে আছে। সবার মধ্যে সবচেয়ে বৃদ্ধা মোহিনী দিদিমা কথাটা তুললেন, তোমরা সবাই শুধু ভয় পাও, কিন্তু কেউ আসল কাহিনী জানো না। আমি জানি, কারণ আমি নিজের চোখে সেই ঘটনার পরিণতি দেখেছি। সবাই চুপচাপ হয়ে গেল। শুধু কুয়াশার ভেতর বাঁশপাতার শো শো শব্দ ভেসে আসছিল। ৪৫ বছর আগের ঘটনা। তখন এই গ্রামে ছিল এক ধনী জমিদার রঘুনাথ রায়। তার একমাত্র মেয়ে ছিল কমলা। সে ছিল স্বভাবে শান্ত, কিন্তু অদ্ভুত সুন্দরী। তার সৌন্দর্যের জন্যই দূরের গ্রাম থেকে এক যুবক মধু গোপনে তাকে ভালোবাসত। কিন্তু জমিদারের কড়া শাসন আর সামাজিক ভেদাভেদ মধুর স্বপ্ন ভেঙে দিয়েছিল। এক বর্ষার রাতে কমলা খালের ধারে জল তুলতে গিয়েছিল। সেই সময় মধু তার সঙ্গে দেখা করে। দুজনেই ঠিক করলো পালিয়ে বিয়ে করবে। কিন্তু জমিদারের লোকেরা খবর পেয়ে গেল। রাতের অন্ধকারে খালের ধারে মশাল হাতে কয়েকজন লোক মধুকে ধরে ফেলল। কমলা চিৎকার করছিল, ওকে ছেড়ে দাও, ও কিছু ভুল করেনি। কিন্তু লোকেরা মধুকে খালের জলে ডুবিয়ে মারল। তারপর কমলাকে জোর করে বাড়ি টেনে নিয়ে গিয়ে বিয়ের আয়োজন করল। মধুর মৃত্যুর ৩ দিনের মাথায় কমলা সেই বিয়ের দিন খালের ধারে ফিরে এলো। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে সে নিজের গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে আত্মহত্যা করল।
মরার আগে সে এক কথা বলেছিল, যতদিন এই খালের জল শুকাবে ততদিন আমি ডাক দেব, আর যে আমার ডাকে আসবে সে আর বাঁচবে না। সেই থেকে শোনা যায় প্রতি শীতে যখন খাল শুকিয়ে যায়, রাতের বেলায় সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব খালের ধারে দাঁড়িয়ে থাকে। সে প্রথমে নাম ধরে ডাকে, তারপর ধীরে ধীরে কাছে টেনে নেয়, আর যে তার কাছে যায় সে অজ্ঞান হয়ে পড়ে নয়তো উধাও হয়ে যায়। মোহিনী দিদিমা গল্প শেষ করতেই ঘরে বসা সবাই কেঁপে উঠল, কারণ ঠিক সেই সময় বাইরে খালের দিক থেকে মিষ্টি গলায় একটা শব্দ ভেসে এলো, দিদিমা এসো। সবাই দম বন্ধ করে শুনতে লাগলো। মশালের আগুন কেঁপে উঠছিল, কুয়াশা ঘরের ভিতর ঢুকে পড়ছিল। দিদিমা ফিসফিস করে বললেন, এবারও শুধু নাম ডাকছে না, ও খুঁজছে কারো আত্মা নেওয়ার জন্য। সুজন এখনো অসুস্থ, কিন্তু চোখে মুখে অদ্ভুত এক শূন্যতা। গ্রামের ডাক্তার বলল, শরীরে কোনো বড় রোগ নেই, কিন্তু ওর মন মনে হচ্ছে যেন কারো দখলে চলে গেছে। এরপরই গ্রামে আসে প্রতিমা, সুজনের ছোটবেলার বান্ধবী। এখন শহর থেকে পড়াশোনা করে। সে খবর পেয়ে ছুটে এলো গ্রামে। প্রতিমা ছোটবেলা থেকেই ছিল খুব সাহসী, আর অপ্রাকৃত কাহিনীর প্রতি তার কৌতূহল ছিল প্রবল। প্রতিমা প্রথম দিনই সুজনের কাছে গিয়ে তার চোখে তাকালো, কিন্তু অদ্ভুতভাবে সুজন যেন তাকে চিনতেই পারল না, বরং ঠান্ডা গলায় বলল, তুমি খালের ধারে এসো, ওখানেই সব প্রশ্নের উত্তর পাবে। প্রতিমার গা শিউরে উঠল। এই কণ্ঠস্বর সুজনের নয়, এই যেন কুয়াশার ভেতর থেকে আসা কারো গলা। সেই রাতে প্রতিমা একা খালের দিকে গেল। আকাশে পূর্ণিমা, কিন্তু কুয়াশা এত ঘন যে 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। খালের মাঝখানে হঠাৎই দেখা গেল সাদা শাড়ি পরা এক অবয়ব। চুলে জল ঝরছে, মুখ ঢাকা। প্রতিমা সাহস করে বলল, তুমি কি কমলা? অবয়ব ধীরে ধীরে মাথা তুলল, ফ্যাকাশে চোখ দুটো লালচে, ঠোঁটে হালকা হাসি। হ্যাঁ, আমি কমলা, আর তুমিই হবে আমার পথের সঙ্গী। হঠাৎ খালের জল থেকে অসংখ্য ঠান্ডা হাত বেরিয়ে প্রতিমার পায়ের দিকে চেপে ধরল। প্রতিমা বুঝল এ কোনো সাধারণ ভূত নয়, এ যেন শতাব্দীর পুরনো ক্ষোভ আর অভিশাপের রূপ। পরদিন সকালে গ্রামের লোকেরা প্রতিমাকে খালের ধারে অচেতন অবস্থায় পেল, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো তার হাতে তখন এক টুকরো ভেজা কাদা, যার মধ্যে গড়া আছে এক ছোট্ট মাটির প্রতিমা, সাদা শাড়ি পরা মেয়ের। মোহিনী দিদিমা সেটা দেখে ফিসফিস করে বললেন, এটা তো কমলার প্রতিমা, যা শুধু তার বেছে নেওয়া আত্মার হাতেই আসে। এই কথা শুনে সবার মনে ভয় গেঁথে গেল। এর মানে কি কমলা এবার প্রতিমাকে নিজের করে নেবে? প্রতিমা সেই রাতের ঘটনার পর থেকে অদ্ভুত হয়ে গেছে। সে খুব কম কথা বলে, আর মাঝে মাঝে নদীর দিকের বাতাসের সঙ্গে কথা বলে, যেন কেউ শুনছে। গ্রামের মানুষ দূর থেকে তাকায়, কিন্তু কাছে যেতে ভয় পায়। মোহিনী দিদিমা একদিন এসে বললেন, প্রতিমা, তুই কি জানিস তোর হাতে যে মাটির প্রতিমা এসেছে সেটা শুধু কমলার আত্মার সঙ্গে সম্পর্কিত? ও প্রতিমা মানে তোর শরীরে ওর দখল আসতে শুরু করেছে। প্রতিমা শান্ত গলায় বলল, আমি ওর কষ্ট বুঝতে পারি দিদিমা, কিন্তু আমি বাঁচতেও চাই। গভীর রাতে খালের ধারে প্রতিমা ঠিক করল ভয় পেয়ে পালিয়ে নয়, বরং মুখোমুখি লড়াই করেই সব শেষ করবে। এক পূর্ণিমার রাতে সে মাটির প্রতিমাটা নিয়ে খালের ধারে গেল। কুয়াশা জমে আছে, আর হালকা কেঁপে উঠছে গাছের ডাল। হঠাৎই কুয়াশার ভেতর থেকে সাদা শাড়ি পরা কমলা বেরিয়ে এলো। তার চোখে আগুনের মতো লাল আভা, ঠোঁটে ভয়ের তো হাসি। তুমি আমার প্রতিমা নিয়ে এসেছো, এবার তুমি আমার হবে। কমলা হাত বাড়াতেই খালের জল উথাল পাতাল হয়ে উঠল। ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে প্রতিমার বুক কেঁপে উঠল, কিন্তু সে সাহস করে বলল, তোমার কষ্ট আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার আত্মা তুমি নিতে পারবে না। আজ তুই এই অভিশাপ শেষ করবি। প্রতিমাটা খালের জলে ডুবিয়ে দিল। সাথে সাথে ভেসে উঠল অসংখ্য কাদা মুখ।
যেন যারা কমলার ডাকে এসে হারিয়ে গিয়েছিল তাদের আত্মা। তারা সবাই হাহাকার করে জল কাঁপাতে লাগলো। কমলা চিৎকার করল, না না, আমি একা হয়ে যাব, আমি এ হতে দেব না। জল থেকে আলো বের হয়ে কমলার গায়ের উপর পড়তেই তার চোখের আগুন নিভে গেল। ধীরে ধীরে তার অবয়ব কুয়াশার মতো মিলিয়ে গেল। কেবল খালের ধারে ভেসে রইল সাদা ফুলের মালা। তারপর গ্রাম শান্ত হলো। সুজনও সুস্থ হয়ে উঠল। কিন্তু প্রতিমা বুঝল এটা পুরোপুরি শেষ হয়নি, কারণ মাঝে মাঝে রাতের গভীরে সে এখনো শুনতে পায়, প্রতিমা, তুই আবার আসবি তো? খালের ধারে সেই রাতের ঘটনার পর শালিপুর গ্রামে যেন শান্তি নেমে এসেছিল। শীতের কুয়াশা গায়ে মেখে গ্রামের মানুষ ধীরে ধীরে পুরনো ভয় ভুলতে শুরু করল। কেউ আর রাতের বেলায় খাল পেরোতে গিয়ে হারিয়ে যায়নি, আর কমলার ডাকার শব্দও শোনা যাচ্ছিল না। কিন্তু শান্তি কখনোই দীর্ঘস্থায়ী হয় না, বিশেষ করে যেখানে অভিশাপের বীজ গভীরভাবে রোপিত থাকে। প্রতিমা শহরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যাওয়ার আগের রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। খাল ভরা জল, আর সেই জলে অসংখ্য হাত ভাসছে। হঠাৎই জল ফেটে বেরিয়ে এলো কমলার মুখ, চোখে জ্বলন্ত ক্রোধ। তুই আমাকে মুক্তি দিয়েছিস, মনে করেছিস আমি তোকে ছাড়ব না? প্রতিমা ঘুম ভেঙে আয়নায় নিজের মুখ দেখেই চমকে উঠল। তার চোখের ভেতর লালচে রং জমে আছে, যেন খুব ভেতর থেকে তাকিয়ে আছে। দুদিন পর গ্রামের আবার অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতের বেলায় খাল থেকে মৃদু সুর ভেসে আসে, যেন কেউ কাঁদছে আবার হাসছে। খালের ধার দিয়ে হেঁটে গেলে পিছন থেকে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। আর সবচেয়ে ভয়ের ঘটনা, গ্রামের এক কিশোর রতন হঠাৎ উধাও হয়ে গেল। রতনের মা কাঁদতে কাঁদতে বলল, ও বলেছিল খালের ধারে এক আপা ওকে ডাকছে, খেলা করবে বলে। মোহিনী দিদিমা তখন বুঝলেন কমলা এবার শিশুদের লক্ষ্য করছে, কারণ শিশুদের আত্মা সবচেয়ে সহজে ফাঁদে ফেলা যায়। প্রতিমা জানত এটা যদি এবার থামানো না যায়, তাহলে গ্রাম একদিন সম্পূর্ণ খালি হয়ে যাবে। সে পুরনো তান্ত্রিক কৌশল শিখতে গ্রামের বাইরে এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু তাকে একটি তাবিজ দিলেন আর বললেন, যে আত্মা প্রতিশোধে বাধা, তার মুক্তি দেওয়া যায় কেবল তার ইচ্ছে পূরণ করে। কিন্তু সতর্ক, যদি তুই ব্যর্থ হোস, তোর শরীর হবে তার নতুন ঠিকানা। পূর্ণিমার রাতে প্রতিমা খালের ধারে দাঁড়ালো, হাতে তাবিজ, পকেটে গঙ্গা জল। হঠাৎ কুয়াশার ভেতর থেকে সেই পরিচিত সাদা শাড়ি, লাল চোখ আর শীতল হাসি কমলা এসে দাঁড়ালো। আর সে বলল, তুই ফিরেছিস ভালো, এবার তোর আত্মা আমি চিরকাল আমার কাছে রাখবো। প্রতিমা বলল, তুই যা হারিয়েছিলি আমি তা ফেরত দিতে এসেছি, কিন্তু আমাকে ছাড়তে হবে। প্রতিমা খালের জলে সেই তাবিজ ছুঁড়ে দিতেই জল লাল হয়ে উঠল। হঠাৎই জলের ভেতর থেকে মধুর অবয়ব বেরিয়ে এলো। যুবক, যাকে খুন করা হয়েছিল। মধু এগিয়ে এসে কমলার হাত ধরল। এক মুহূর্তের জন্য কমলার চোখের ক্রোধ মিলিয়ে গিয়ে ভরে উঠল অশ্রুতে, কিন্তু পরের মুহূর্তেই জলের ভেতরে ঝড় উঠল। কমলা চিৎকার করে বলল, না, আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো শেষ করিনি। জল থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে প্রতিমাকে টেনে নিচ্ছিল। প্রতিমা গঙ্গা জল ছুঁড়ে সেই শক্তিকে প্রতিহত করল। হঠাৎ সব থেমে গেল, কুয়াশা মিলিয়ে গেল, খাল শান্ত হয়ে পড়ল। মধু আর কমলা দুজনেই অদৃশ্য। গ্রামের মানুষ ভেবেছে অভিশাপ শেষ, কিন্তু প্রতিমা জানে এটা পুরোপুরি শেষ হয়নি, কারণ সেই রাতেই সে আবার স্বপ্ন দেখল। কমলা ঠোঁটে এক অদ্ভুত হাসি আর কানে ফিসফিসানি, এইবার আমি শুধু খালের ধারে থাকবো না, আমি তোর ছায়ায় থাকবো। কমলার শেষ ফিসফিসানি শোনার পর প্রতিমা যতই নিজেকে বোঝাতে চেষ্টা করল সব শেষ, ততই বুঝতে পারল আসল খেলা এখন শুরু হয়েছে।
প্রতিমা গ্রাম ছেড়ে কলকাতায় ফিরে এলো, কিন্তু প্রথম সপ্তাহে সে লক্ষ্য করল রাতে ঘুমোতে গেলে জানালার কাছে সাদা শাড়ি পরা কারো ছায়া ভেসে ওঠে। রাস্তায় চলতে চলতে হঠাৎ পিছন থেকে মিষ্টি গলায় নাম ধরে ডাক শোনা যায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি মাঝে মাঝে অচেনা ফ্যাকাশে মুখে বদলে যায়, ঠোঁটে হালকা হাসি, চোখে লাল আভা। প্রতিমা বুঝে গেল কমলা এখন শুধু খালের ধারে নেই, সে প্রতিমার সঙ্গেই এসেছে শহরে। একদিন শালিপুর থেকে ফোন এলো, গ্রামের আরও 2 শিশু হঠাৎ হারিয়ে গেছে। খালের ধারে তাদের পায়ের ছাপ পাওয়া গেছে, কিন্তু গিয়ে দেখা গেল খাল একদম শুকনো, আর মাঝখানে সাদা ফুলের মালা ভাসছে। মোহিনী দিদিমার কণ্ঠে আতঙ্ক। ও এবার বেছে নিয়েছে প্রতিমা, যাদের তুই চিনিস তাদের আত্মা নেবে, যাতে তুই নিজেই ভেঙে পড়িস। প্রতিমা খেয়াল করল সে যেখানে যায় সেখানে ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটছে। অফিসে এক সহকর্মী বাথরুমে অচেতন হয়ে পড়ল, বলল কেউ নাকি আয়নার ভেতর থেকে হাত বাড়িয়েছিল। বাসায় পাশের ফ্ল্যাটে এক বৃদ্ধা জানালো রাতের বেলা প্রতিমার ঘর থেকে কারো গান শোনা যায়। বাসের ভেতরে হঠাৎ লাইট নিভে গিয়ে পেছনের সিটে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখল, কিন্তু আলো আসতেই কেউ নেই। এক রাতে প্রতিমা স্বপ্নে খাল দেখল, কিন্তু এবার খালটা গ্রাম বা শহরের কোনো জায়গায় নয়, বরং তার নিজের মাথার ভেতরে। খালের মাঝখানে দাঁড়িয়ে কমলা বলল, হে, আমি তোর ভেতরে আছি, তুই পালাতে পারবি না। যেদিন আমি পুরো দখল নেব, তোর চোখ দিয়ে আমি ডাক দেব, আর তখন কে আসবে সেটা তুই ঠিক করবি। প্রতিমা ঘুম ভেঙে উঠে আয়নার দিকে তাকাতেই দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা কমলা, ঠোঁটে সেই পুরনো ভয়ঙ্কর হাসি। এখন প্রতিমা জানে খালের অভিশাপ আর শুধু শালিপুরের নয়, এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আর তার মাধ্যমেই ছড়াচ্ছে। গ্রামের লোকেরা ভাবে খালের ভূতের গল্পটা অতীত, কিন্তু আসল সত্য হলো খালটা এখন প্রতিমার চোখের ভেতরে, আর কমলার ডাক যে কোনো জায়গা থেকে শোনা যেতে পারে। শীতের শেষ দিকে কলকাতায় কুয়াশা আরো ঘন হয়ে উঠেছিল। প্রতিমার চারপাশে এখন এমন এক অদৃশ্য ভারী পরিবেশ তৈরি হয়েছে যে সে যেখানেই যায় মানুষ কেমন অস্বস্তি বোধ করে, চোখ ফিরিয়ে নেয়। প্রতিমা বুঝতে পারছিল শরীর আর তার নিয়ন্ত্রণে নেই। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, আর হঠাৎ সে খেয়াল করে তার ঠোঁটে সেই পরিচিতি বাঁকা হাসি, যেটা কমলার ছিল। এক রাত্রে সে ঘুম থেকে উঠে দেখল তার হাত পা নিজের মতো নড়ছে। বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে পড়ল, হাঁটতে লাগলো কলকাতার ফাঁকা রাস্তায়, যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে। ভোরে খবর এলো হাওড়া ব্রিজের কাছে এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর আগে সে নাকি ফোনে বন্ধুকে বলেছিল, একজন সাদা শাড়ি পরা মেয়ে আমাকে ডাকছে আর আমি সেখানে যাচ্ছি। সিসিটিভি ফুটেজে দেখা গেল যুবকটি ব্রিজের মাঝপথে হঠাৎ থেমে যায়, যেন কারো দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যায়। এরপর শুধু জল ছিটকে ওঠার দৃশ্য। ফুটেজে প্রতিমাকে চিনতে পারল পুলিশ, কিন্তু অদ্ভুতভাবে তার মুখে কোনো ভয় ছিল না, বরং ঠান্ডা শূন্য দৃষ্টি। প্রতিমা ধীরে ধীরে নিজের পরিচয় ভুলে যেতে লাগলো। তার কণ্ঠস্বর বদলে গেল, আচরণও অচেনা হয়ে গেল। সে মানুষের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসি দিত, আর অল্প সময়ের মধ্যেই সেই মানুষ হঠাৎ হারিয়ে যেত। মোহিনী দিদিমা গ্রাম থেকে এসে তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু প্রতিমা তাকে এক ঠান্ডা গলায় বলল, তুমি জানো তো দিদিমা, খাল আর শুকনো নেই, এখন সেটা আমার ভিতরে। আমি যেখানে যাব খাল সেইখানেই যাবে। এক রাতে কলকাতার এক পুরনো পার্কে প্রতিমা দাঁড়িয়েছিল। কুয়াশার ভেতরে 5-6 জন পথচারী একে একে তার কাছে এলো। প্রথমে তার নাম শুনল, তারপর যেন হিপনোটাইজ হয়ে তার পিছনে চলতে লাগলো। সকালে পার্কের পুকুর থেকে উদ্ধার হলো তাদের নিথর দেহ। প্রত্যেকের গলায় সাদা ফুলের পাপড়ি আটকে ছিল, আর ঠোঁটে হালকা হাসি, যেন মৃত্যুর আগেও
তারা কারো মায়ায় ডুবেছিল। এখন পুলিশ, গ্রাম, শহর কেউই বুঝতে পারছে না এই মৃত্যুর পেছনে কে আছে। প্রতিমা দিনমজুরদের ভিড়ে, কলেজের করিডোরে, বাসের জানালায়, যে কোনো জায়গায় হঠাৎ দেখা যায়, তারপর মিলিয়ে যায়। এখন খাল আর জায়গায় বাধা নেই, এখন খাল মানুষের ভেতরে বাস করে। আর কমলার ডাক শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। কলকাতায় উত্তর দিকের এক পুরনো মহল্লায় জোড়া বাগান সেই রাতের পর আর আগের মতো নেই। শীতের কুয়াশা, ফাঁকা রাস্তা, হালকা স্ট্রিট লাইট, এর মাঝেই প্রতিমা এখন প্রায় পুরোপুরি কমলার দখলে। মহল্লায় প্রবেশ করে প্রতিমা। প্রথমে একদম চুপচাপ, তারপর হঠাৎ দূরের গলিতে এক যুবক চিৎকার করে উঠল, ও ও ও ডাকছে, ও আমাকে ডাকছে। এরপর একে একে মহল্লার প্রায় সব মানুষ রাস্তার দিকে বেরিয়ে এলো, যেন এক অদৃশ্য সুরের টানে। প্রতিমা ধীরে ধীরে গলির মাঝখানে দাঁড়ালো। সাদা শাড়ি, খোলা চুল, লালচে চোখ, তার ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। ভোরের দৃশ্যটা ছিল শিউরে ওঠার মতো। মহল্লার 37 জন মানুষ নিথর দেহে পড়ে আছে, আর সবার গলায় সাদা ফুলের পাপড়ি আটকে আছে। চোখ খোলা, ঠোঁটে হালকা হাসি। এবার পুলিশ আর গ্রামের লোকেরা মিলে একজন বিখ্যাত তান্ত্রিক অঘরী করুণানন্দকে ডেকে আনল। করুণানন্দ বললেন, এটা আর শুধু আত্মা নয়, এটা অভিশপ্ত সত্তা। একবার পুরোপুরি দখল নিলে ওকে থামাতে শুধু শারীরিক শক্তি নয়, আর্থিক শক্তিও লাগবে। তান্ত্রিক প্রতিমাকে ফাঁদে ফেলতে একটি বড় আয়না আর তান্ত্রিক মন্ত্রের চৌখাট তৈরি করলেন। পরিকল্পনা ছিল প্রতিমাকে সেই চৌখাটের মধ্যে ঢুকিয়ে আয়নায় তার আসল ছায়া আটকে রাখা। রাতের বেলা পূর্ণিমার আলোয় প্রতিমা এলো, তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলে। হঠাৎ প্রতিমার চোখ লাল আগুনে জ্বলে উঠল। সে হেসে বলল, আমাকে আটকে রাখবে? খালকে কেউ বাঁধতে পারে না। আয়নার ভেতরে কমলার আসল রূপ ভেসে উঠল, অর্ধেক মেয়ে, অর্ধেক অন্ধকার ছায়া। চারপাশে অসংখ্য হাত নড়ছে, কিন্তু মন্ত্রের শক্তিতে কয়েক মুহূর্তের জন্য সে আটকে গেল। ঠিক তখনই মহল্লার এক বাচ্চা কাঁদতে কাঁদতে প্রতিমার দিকে দৌড়ে এলো। প্রতিমা এক মুহূর্তেই ফাঁদ ভেঙে শিশুটিকে জড়িয়ে ধরল আর মিলিয়ে গেল কুয়াশার ভেতর। এই ঘটনার 3 মাস কেটে গেছে। শহরে এখনো মাঝে মাঝে লোক উদয় হয়, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারে না। তবে অঘরী করুণানন্দ একদিন মোহিনী দিদিমাকে গোপনে বললেন, ওকে থামানো যায়নি, শুধু রূপ বদলেছে। এখনো প্রতিমার রূপ নিয়েই চলাফেরা করে, কিন্তু প্রয়োজন হলে কমলার রূপে ফিরবে। প্রতিমা নিজের স্মৃতি প্রায় মুছে গেছে। সে এখন 2 রূপে বাস করে, দিনে সাধারণ মেয়ে, রাতে অদৃশ্য খালের ছায়া। এক শীতের রাতে নিউ টাউনের ফাঁকা রাস্তায় এক ট্যাক্সি ড্রাইভার হঠাৎ ব্রেক কষল। রাস্তার মাঝে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা এক মেয়ে হাত তুলে তাকে ডাকছে। ড্রাইভার নাম ধরে জিজ্ঞাসা করল, আপনি প্রতিমা? মেয়েটি ধীরে ধীরে হাসলো আর ফিসফিস করে বলল, হ্যাঁ, এবার তুমি আমার খালের পথে। শহর থেকে 30 কিলোমিটার দূরের একটি গ্রাম, গোপালপুর। গ্রামের পাশে ঘন জঙ্গল, যার মধ্যে দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে। শীতের রাতে জঙ্গলের ভেতর দিয়ে গেলে হঠাৎ ঠান্ডা হাওয়া এসে শরীর জমে যায়, আর দূরে শোনা যায় গুনগুন সুর। শহরের মানুষরা শিউরে ওঠে, এটা সেই একই সুর। গ্রামের বয়স্করা বলে, জঙ্গলের ভেতরে এখন এক ছায়া মেয়ে থাকে, যার চোখ লাল, পা উল্টো, আর মুখে কাদা লেগে থাকে। গ্রামের এক কাঠুরে রামদাস সন্ধ্যায় কাঠ কেটে ফিরছিল। জঙ্গলের ভেতরে সে দেখল একটা মেয়ে নদীর ধারে বসে কাঁদছে। রামদাস কাছে যেতেই মেয়েটি মুখ তুলে তাকালো। মুখে ভরা কাদা আর ঠোঁটে সেই আধা হাসি।
রামদাসের চিৎকার কেউ শোনেনি। পরদিন সকালে খালের পাড়ে পাওয়া গেল শুধু তার গলার মালা আর হাতের কুড়াল রক্তে ভিজা। গ্রামের তান্ত্রিক মহাদেব জেনে গেলেন এই আত্মা শহরের খালপাড়ের ভূত, প্রতিমা ছাড়া আর কেউ নয়। সে এখন জল ধরে জঙ্গল পর্যন্ত পৌঁছেছে আর এখানে মানুষের প্রাণ নিয়ে নিজের শক্তি বাড়াচ্ছে। মহাদেব বুঝলেন একে থামাতে হলে শুধু মন্ত্রে হবে না, দরকার হবে এমন একজনের সাহায্য যে খালঘাটের আসল রহস্য জানে। মহাদেব রাতে জঙ্গলের ধারে তাবিজ ও মন্ত্র সাজাচ্ছিলেন। হঠাৎ কুয়াশা ঘন হয়ে গেল আর খালের জল হঠাৎ অস্বাভাবিকভাবে উতলে উঠল। জলের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল প্রতিমা, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে ছিল আরেকটি ছায়া, খুবছে না কিন্তু ভয়ানক, মোহিনী দিদিমা। তাদের দুজনের ঠোঁটে একসাথে সেই আধা হাসি। মহাদেব তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন, ওম খম খম মহাকালী, কালী কালী নমস্তুতে। কিন্তু কুয়াশা এত ঘন যে তার কণ্ঠস্বর যেন গিলে ফেলল চারিদিকের নীরবতা। প্রতিমা ও মোহিনী দিদিমা ধীরে ধীরে তান্ত্রিকের দিকে এগোতে লাগলো। তাদের পা মাটিতে ছয়নি, জল ও কুয়াশার উপর ভেসে আসছিল, চোখে লাল জ্যোতি, ঠোঁটে সেই চেনা হাসি। তুমি আমাদের ডেকেছ মহাদেব? মোহিনীর কণ্ঠে ছিল একসাথে হাসি আর শীতল ক্রোধ। তুমি ভাবছো মন্ত্রে আমাদের থামাতে পারবে? আমরা এখন এক, আর আমাদের সাথে আছে রক্তের চুক্তি। মহাদেব বুঝলেন এরা এখন শুধু ভূত নয়, বরং এক প্রাচীন শয়তানি শক্তির বাহক। কিছু বছর আগে গোপালপুরের এই জঙ্গলে এক অজানা বিদেশি সাধক নিজের প্রাণ দিয়ে তাদের সঙ্গে চুক্তি করেছিল, যাতে তারা চিরকাল খালের জল দিয়ে মানুষের প্রাণ শক্তি শুষে নিতে পারে। এই চুক্তি ভাঙা মানে শুধু ভূত ধ্বংস করা নয়, বরং খালের পুরো প্রবাহ, জঙ্গলের অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিমা হঠাৎ বাতাসে হাত ছুড়ল। খাল থেকে কালো জল উঠে এসে সাপের মতো মহাদেবের গলায় পেঁচিয়ে ধরল। মোহিনী দিদিমা এক হাতে পাথর তুলে ছুরি মারল, যা সরাসরি মহাদেবের তাবিজে আঘাত করল। তাবিজ ফেটে গেল আর কুয়াশার ভেতরে শোনা গেল শত মানুষের একসাথে কান্না। মহাদেব জানলেন এখনই সে চেষ্টা না করলে আর বাঁচবেন না। তিনি নিজের হাতের রক্ত ঝরিয়ে মাটিতে এক গোপন যন্ত্র আঁকলেন, যেটা শুধু গুরুগৃহের গোপন মন্ত্র পুস্তকে ছিল। মন্ত্র শেষ হতেই খালের জল হঠাৎ লাল হয়ে উঠল। প্রতিমা ও মোহিনীর মুখ বিকৃত হয়ে চিৎকার করে উঠল। কিন্তু তখনই আকাশে বাজ পড়ল আর কুয়াশা চিরে উজ্জ্বল আগুন দেখা দিল। আকাশ ফেটে গর্জন নামল, খালের জল যেন ফুটন্ত লাভার মতো ফুঁসতে লাগলো। লাল আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া, মুখে হাজারো চোখ, গায়ে কালো ধোয়ার আস্তারূপ। এটাই ছিল সেই বিদেশি সাধকের অভিশপ্ত আত্মা, যে বহু বছর আগে রক্তের চুক্তি করেছিল। আগুনের আলোতে প্রতিমা ও মোহিনীর শরীর কাঁপতে লাগলো। তাদের চোখের লাল জ্যোতি নিভে যেতে শুরু করলো, চুল ছড়িয়ে গেল বাতাসে। মহাদেব মন্ত্র উচ্চারণ করতে লাগলেন আরো জোরে। হাতের রক্ত মাটিতে পড়ে লাল যন্ত্র সম্পূর্ণ করল। যন্ত্র জ্বলে উঠতেই এক অদ্ভুত শব্দ হলো, যেন পুরো জঙ্গল একসাথে দীর্ঘশ্বাস ফেলল। প্রতিমা ও মোহিনীর শরীর ধীরে ধীরে গলে কালো ধোঁয়ায় মিশে গেল। শেষ মুহূর্তে মোহিনী চিৎকার করে বলল, তুমি আমাদের থামালে, কিন্তু খাল কখনো শান্ত হবে না। প্রতিটি পূর্ণিমায় কেউ না কেউ আমাদের ফিরিয়ে আনবে। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। খালের জল আবার স্বাভাবিক হয়ে গেল, কুয়াশা মিলিয়ে গেল আর জঙ্গলে আবার পাখির ডাক শোনা গেল। মহাদেব হাঁটু গেড়ে বসে পড়লেন, শরীর ক্লান্ত কিন্তু চোখে তৃপ্তি। পরদিন ভোরে গ্রামবাসীরা খালের ধারে গিয়ে দেখল আগের রাতের তাণ্ডবের কোনো চিহ্ন নেই, শুধু খালের মাঝখানে ভেসে আছে ভাঙা পাথরের একটি প্রতিমার মুখ, যেটার চোখ এখনো রক্তের মতো লাল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও।
আমরা শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।